হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল জিপসি। আজকে আমরা চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমরা শেয়ার করব আন্দামানের ট্যুর এক্সপিরিয়েন্স। এই ট্যুরটা আমরা কলকাতা ভ্রমণ মেলা থেকে প্যাকেজ বুক করে গিয়েছিলাম। কলকাতা এয়ারপোর্ট থেকে সাভারকার এয়ারপোর্ট পর্যন্ত নিজেদের কস্টে ওখান থেকেই গাড়ি আমাদের পিক আপ করে নিয়েছিল। ট্যুর এজেন্টের ফোন নাম্বার আমি ভিডিও শেষে দিয়ে দেব। এটা হচ্ছে মিউজিয়াম দেখা হয়ে গেলে আমরা সেলুলার জেলটাও দেখে নিলাম। জেলের ভিতরে বন্দীদের দিয়ে কিভাবে নারকোল পেশাই করে তেল বার করা হতো তার কতগুলো মূর্তি এখানে সংরক্ষিত করে রাখা হয়েছে। আলো বাতাসহীন ছোট ছোট কুটুরিগুলোর মধ্যেই আমাদের স্বাধীনতা সংগ্রামীদের বন্দি করে রাখা হতো। সন্ধেবেলা সেলুলার জেলের ভিতরে লাইট অ্যান্ড সাউন্ডে দেখে নেওয়া যায় বন্দীদের জীবন কত যন্ত্রণাদায়ক ছিল। জেলের ভিতরে শ্বেত প্রস্তরে খোদাই করা রয়েছে আমাদের বহু পরিচিত স্বাধীনতা সংগ্রামীদের নাম। জেলের ছাদ থেকে দেখা যাচ্ছে সমুদ্র। পরের দিন পোর্ট ব্লেয়ার থেকে 25 কিলোমিটার দূরে ঘণ্টাখানেক সময় নিয়ে ট্যাক্সিতে আমরা পৌঁছেছিলাম চিড়িয়া টাপু, মানে পাখির টিলা। এখানটা মুন্ডা পাহাড়ের উপরে অধিকাংশ অঞ্চলটাই বনভূমি। ইকো পার্ক তৈরি করা হয়েছে, বড় বড় গাছের গুঁড়ি দিয়ে তৈরি হয়েছে চেয়ার, টেবিল, বসার জায়গা, সমস্ত কিছু। আর অসংখ্য পাখির ডাক, প্রজাপতি, রং বেরঙের প্রজাপতি। সুন্দর একটা হাওয়া বইছে, অপূর্ব সুন্দর জায়গা। সমুদ্রের অগভীর জলে দেখা যাচ্ছে রং বেরঙের মাছ। সুন্দর একটা পিকনিক স্পট। এখানে সূর্যাস্তও অতি মনোরম। এত সুন্দর শীতল গাছের ছায়া, সূর্যের আলো যেন সঠিকভাবে সব জায়গায় পৌঁছায়নি। ছায়া ছায়া মোহময় একটা পরিবেশ। পৌঁছে গিয়েছিলাম পোর্ট ব্লেয়ার শহরের 7 কিলোমিটার দক্ষিণে কার্বাইন কোভস সি বিচে। খুব নির্জন সি বিচ, লোকজনের আনাগোনা খুবই কম। রয়েছে এয়ার কন্ডিশন হোটেলও। একটা ছোট্ট টিপস দিয়ে রাখি, তোমরা যারা আন্দামান ভ্রমণে যাবে অবশ্যই কিন্তু ডাবের জলটা ট্রাই করো। এখানে ডাবের জল এত মিষ্টি, আর এক একটা ডাবে এত প্রচুর পরিমাণে জল থাকে। সচরাচর আমরা যে ডাবগুলো পাই আমাদের চারপাশে, তার থেকে এগুলো কিন্তু অনেক আলাদা। আন্দামানে গিয়ে ডাব আর কাতারে গিয়ে যে খেজুর না খেয়েছো, সে কিন্তু জীবনে অনেক কিছুই মিস করেছো জানবে। সি বিচ বরাবর দীর্ঘ নারকেল গাছের সারি। শহর থেকে 30 কিলোমিটার দূরে নিরালা নির্জন সমুদ্র সৈকত ওয়ান্ডু বিচ।
হাতে সময় থাকলে পোর্ট ব্লেয়ারের সিটি ট্যুরটাও করে নেওয়া যায়। আমাদের এই আন্দামান ট্যুরটা ছিল রোমাঞ্চে ভরা। পরের দিন থেকেই শুরু হয়েছিল আমাদের অ্যাডভেঞ্চারাস জার্নি। পরের দিন খুব ভোরবেলা আমরা ঘুম থেকে উঠে রেডি হয়ে রওনা হয়েছিলাম বারাটাঙের উদ্দেশ্যে। বারাটাঙে আমাদের যে জঙ্গলটা পেরোতে হয়েছিল, একটা বাসে করে নির্দিষ্ট সংখ্যক যাত্রী নিয়ে আমরা জঙ্গলটা পেরিয়েছিলাম, কিন্তু সেখানে কোনো ছবি নেওয়া অ্যালাউড ছিল না। সেই জঙ্গলে আদিম আদিবাসীদের বাস, জারোয়া উপজাতি, যারা পুরোপুরি ন্যাকেটভাবেই থাকে এবং সভ্য সমাজ থেকে তারা কিন্তু বহু দূরে, সভ্যতার আলো তারা দেখেনি। তারা এখনও শিকার করেই খায়, ফল মূল মাংস মধু এর উপরেই জীবনযাত্রা নির্বাহ করে। বাসের মধ্যে আমাদের বলে দেওয়া হয়েছিল স্ট্রিক্টলিভাবে ফটো তোলা মানা। ফটো তুলতে দেখলেই তারা কিন্তু পাথর ছুঁড়বে বা বিষাক্ত তীর ছুঁড়ে দেবে। বাসের জানালার কাঁচগুলো পুরো বন্ধ করে দেওয়া হয়েছিল। গভর্নমেন্ট থেকেও পুরোপুরি নির্দেশ আছে তাদের ছবি যেন না প্রকাশ্যে আসে। দেখা মিলেছিল আদিম কিছু জারোয়া সম্প্রদায়ের। কেউ কেউ তীর-ধনুক নিয়ে শিকারে বেরিয়েছে, কেউ কেউ জঙ্গলে এমনি দাঁড়িয়ে আছে। বারাটাঙের জঙ্গল পেরিয়ে একটা স্পিড বোটে করে আমরা জলপথে পৌঁছে গিয়েছিলাম মাড ভলকানো আর লাইমস্টোন কেভ দেখব বলে। জলপথে কুমিরও ছিল, আর যখন বোটটা খাড়িপথে প্রবেশ করেছিল দুপাশে ম্যানগ্রোভ অরণ্য, সরু খাড়িপথে কিন্তু বিষাক্ত অনেক সাপও আমরা পেয়েছিলাম। দেখতেই পাচ্ছ গাছগুলো কীরকম দুপাশ থেকে ঘিরে ধরেছে। গাছের ওপর থেকেও যে কোনো একটা সাপ লাফিয়ে পড়া অসম্ভব কিছু নয়। মাড ভলকানো, মাটির নিচ থেকে সমানে ফুটে উঠছে গ্যাস আর গলিত মাটির স্রোত। মাটির রঙটা একটু অন্যরকম, নিশ্চয়ই কিছু খনিজ আছে এর সাথে মিশে। একটা গ্যাসের চেম্বারও বসানো রয়েছে এখানে। ফুটন্ত মাটি গড়িয়ে যাচ্ছে। মাড ভলকানো দেখা হলে আমরা গেলাম লাইমস্টোন কেভ দেখবার জন্য। এই লাইমস্টোন কেভে ভেতরে
অন্ধকার, কোনো আলোই নেই, কিন্তু সাদা সাদা অসংখ্য স্ট্রাকচার, প্রতিকৃতি রয়েছে, প্যাঁচা, পশু, পাখি, দেবদেবীর মূর্তি। ধপধপে সাদা গুহার ওপর থেকে জল পড়ে পড়ে এই প্রতিকৃতিগুলো অটোমেটিক তৈরি হয়েছে। আমাদের সাথে গাইড ছিল, সে কিন্তু এই প্রতিকৃতিগুলোতে আলো দিয়ে দিয়ে আমাদের দেখিয়ে দিয়েছিল। সাবধানে যেতে হয় যাতে মাথায় না আঘাত লাগে। অন্ধকারের মধ্যেও যেটুকু তোলা সম্ভব হয়েছে সেটুকু আমি তোমাদের সাথে শেয়ার করছি। এই আন্দামান ভ্রমণের দ্বিতীয় পর্বটা কিন্তু আমাদের পুরোপুরি রোমাঞ্চে ভরা। শীঘ্রই আসছি পরবর্তী ভিডিও নিয়ে। ততক্ষণ সঙ্গে থাকো। প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দিস ভিডিও।
গণেশের মূর্তি তৈরি হয়েছে। মহাদেবের জটা কেউ কিন্তু তৈরি করেনি, এগুলো সব প্রাকৃতিকভাবেই হয়েছে।